আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ। আজকে আপনাদের সেই অপেক্ষিত এবং আপনাদের সেই ভালোবাসার মানুষ সার্জিস আলম আমাদের সাথে উপস্থিত হয়েছে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি সার্জিস আলমকে। কেমন আছেন সার্জিস আলম? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সার্জিস, আমরা প্রথম থেকেই যদি আমরা আলোচনায় যেতে চাই, আমরা একটু জানতে চাইবো, কিন্তু যারা দুষ্কৃতিকারী বা ষড়যন্ত্রকারী তাদের দমাতে পারছে না কেন? একদিকে মাঠে পুলিশ আছে, অন্যদিকে সেনাবাহিনী আছে, তারপরেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। এখন কি সেনাবাহিনী মাঠে থাকলেও সরকার কি সেভাবে সহযোগিতা করছে না, নাকি ষড়যন্ত্রকারীদের ধরার ব্যাপারে অন্য কোনো পক্ষ এতটা সোচ্চার না? কোনটা মনে হচ্ছে আপনার কাছে? সরকার কেন এই ক্ষেত্রগুলোতে ব্যর্থ হচ্ছে বারবার? প্রথম কথা হচ্ছে পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু ভূমিকা পালন করার দরকার ছিল, পুলিশ এখনো ততটুকু পারছে না। বিভিন্ন জায়গা থেকে পুলিশকে এই জায়গায় মোটিভেট করা হলেও তারা তাদের অনেকেই, যেহেতু এই অভ্যুত্থানে ক্ষমতার অপব্যবহার এবং অনেক অন্যায় এবং অপকর্মের সাথে সরাসরি যুক্ত ছিল, অনেক খুন এবং রক্তাক্ত ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল, তারা এখন মেন্টালি টোটালি ডিমোরালাইজড। এটা তাদের ব্যক্তিগত কারণে, তাদের অপকর্মের কারণে। এ কারণে তাদের জায়গা থেকে তাদের যতটুকু দায়িত্ব পালন করার দরকার ছিল তারা ততটুকু মানসিকভাবে শক্ত থেকে করতে পারছে না। যতটুকু এখন পর্যন্ত আমার জায়গা থেকে মনে হয় স্থিতিশীলতা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেখানে পুলিশের কিছুটা, অনেকের ক্রেডিট কিছুটা থাকলেও অধিকাংশ ক্রেডিট আমি এই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীকে দিব। যতটুকু আমরা স্থিতিশীলতা দেখতে পাচ্ছি ততটুকু আসলে এই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা পালন করছে। এরপরে যতটুকু আমি অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি ততটুকু আমার মনে হয় এখানে বিভিন্ন স্টেক হোল্ডারের দায় আছে। আমি সরাসরি সরকারকে এরকম দায় দিয়ে দিব না যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে তারপর হচ্ছে না। তাদের চেষ্টাতেও আমার জায়গা থেকে মনে হয় সীমাবদ্ধতা আছে। কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি, নতুন করে সিন্ডিকেট স্থাপন, বিভিন্নভাবে মালিকানা নিজের অধিগ্রহণ, এই কাজগুলো করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন অংশকে এভাবে প্ররোচিত করছে। এবং যখন এভাবে বিভিন্নভাবে চারদিক থেকে প্ররোচনা হচ্ছে, বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে, তখন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বড় বড় পদধারী নেতা কর্মীদের, আমি দুঃখিত, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের এখানে তখনও রেফারেন্স আসছে। এবং এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক যে এই রেফারেন্স গুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় জায়গা থেকে আসছে। আমি আবারও বলেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হোক, কোনো একটি নির্বাচিত সরকারের সময়, আমরা যদি আসলে এই দেশের ভালো চাই, সংস্কার চাই, দিন শেষে রাজনৈতিক দলগুলোর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা এবং তাদের বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রের নেতাকর্মীরা যদি এই ক্ষেত্রে সহযোগিতা না করে, কোনোদিন এই সংস্কার করা, এই স্থিতিশীলতা অর্জন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এবং আমি আমার জায়গা থেকে মনে করি এখনো যেটি হচ্ছে, তাদেরকে অনেক বড় একটি দায় ক্ষেত্রে নিতে হবে। আচ্ছা, বর্তমান সরকারকে আগামী দিনে যারা নির্বাচিত হবে বা নির্বাচন করবে, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল, তারা কি কোনো প্রকার সহযোগিতা করছে না? আপনার কাছে কি মনে হচ্ছে যে শুধু তারা নির্বাচনই চাইছে বারবার, নাকি পেছনে সরকারকে সহযোগিতাও করছে, অথবা সরকার কি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা চাইছে কিনা? এই লেজে গোবরে অবস্থাটা কেন হচ্ছে সব জায়গায়, সেটা একটু বলবেন। দেখুন, সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা যদি না করে সরকার তো রান করা সম্ভব নয়। দিন শেষে এই পুরো সামগ্রিক বিষয়টি একটি পলিটিক্যাল বিষয় এবং তাদেরকে এই সহযোগিতাটি করতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে আপনার জায়গা থেকে সহযোগিতা করছে কিনা। আমি মনে করছি সহযোগিতা করছে, কিন্তু পরের লাইনটি গুরুত্বপূর্ণ। যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু করছে না। এবং তারপরের লাইনটি আরো গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বড় রাজনৈতিক এক বা একাধিক দলের চিন্তা ভাবনা হচ্ছে সেটি হচ্ছে যে তারা দেশের সংস্কারের পূর্বে তাদের প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়।
এত রক্তের উপর দিয়ে, এত জীবনের উপর দিয়ে যে নতুন একটি দেশ এসেছে, নতুন একটি স্বাধীনতা এসেছে, যেখানে মানুষ সামগ্রিক সিস্টেম গুলোর উপরে, শেখ হাসিনার তৈরি করা করাপ্টেড সিস্টেম গুলোর উপরে বিরক্ত হয়ে দেয়ালে পিঠ থেকে গিয়ে রাজপথে নেমেছে। সেই সিস্টেম গুলো সংস্কার করার পূর্বেই আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো যদি এই স্বপ্ন দেখে যে কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে একটি নির্বাচন হতে হবে এবং আমাদেরকে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে হবে, এটি খুবই একটি দুঃখজনক বিষয়। দেখুন, আপনারা 16 বছর ধরে ফাইট করেছেন, আপনারা 16 বছর ধরে অপেক্ষাও করেছেন। এই অভ্যুত্থান না হলে আপনার চোখ বন্ধ করে আপনাদেরকে আরো 4 বছর অপেক্ষা করতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি আপনাদের জায়গায় এখন এই সামগ্রিক বিষয়গুলো সংস্কার করার জন্য এই সহযোগিতা যতটুকু করার ততটুকু না করেন, আমি নির্দ্বিধায় স্বীকার করি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না করলে আমাদের প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি হবে সেটি হচ্ছে শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা এই অভ্যুত্থানে এত বেশি প্রত্যাশা রেখেছে পুরো দেশের ছাত্র জনতা, তাদের এই স্বপ্নটি কিন্তু ভেঙে যাবে, তাদের এই প্রত্যাশাটি কিন্তু ভেঙে যাবে। একটি নির্বাচিত সরকার আসার পরে তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পিছু টান থাকে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি ছাত্র জনতার রায় অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এসেছে, তাদের কিন্তু পিছু টান নেই। সেই জায়গায় তারা চাইলে অতি দ্রুত এই সংস্কারগুলো করতে পারে। একটি নির্বাচিত সরকার এই সংস্কারগুলো করতে যদি 10 বছর লাগে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কারগুলো করতে হয়তো আমি আপনাকে তুলনা দিয়ে বলছি, তাদের 10 বছর লাগলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেখানে 3 বছর লাগবে। কিন্তু তাদেরকে তো এই সুযোগটি দিতে হবে। আমি যদি সামগ্রিক দিক দিয়ে শুধু নির্বাচনের জন্য চাপ দিতে থাকি, তাহলে কিভাবে আমি আবারও দুঃখিত, আমি আসলে কিছুটা জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি এগুলা দিয়ে আসলে কিছুটা অসুস্থ। এই কারণে আসলে মাঝে মাঝে একটু বাধাগ্রস্ত হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। আমি আমার কথায় যদি ফিরে আসি, যে সামগ্রিকভাবে যদি আমার এই রাজনৈতিক দলগুলো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু করছে না, এবং ততটুকু যদি না করে এই সংস্কার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে, এবং আমার নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের জন্য একটি সুন্দর অবস্থা, স্থিতিশীল অবস্থা আসার যে সময়টি, সেই সময়টি দীর্ঘায়িত হবে। আমরা তো চাই না এই সময়টি দীর্ঘায়িত হোক, আমরা চাই দ্রুত একটি সংস্কার হোক এবং হওয়ার মাধ্যমে নির্বাচনের জনগণের সরকার হোক। কিন্তু রাজনৈতিক দলগুলো এখন আমরা যদি চাই যে দ্রুত নির্বাচন হোক, আমরা একইভাবে আবার সংস্কারকে বাধাগ্রস্ত করি। আমরা তো কোনোদিন এত রক্তের উপরে জীবনের উপর দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকার সংস্কার না করে নির্বাচন দিবে, আমরা তো এটি চাইবো না। তো সামগ্রিকভাবে আমাদের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে, এবং আমরা এই বিষয়টি আসলে চাই না। আমরা রাজনৈতিক দলগুলো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে আরো চাই যে সরকারকে সহযোগিতা করুক। আচ্ছা, আপনি যে কথাটা বললেন আমার কাছে ভালো লাগলো, যে সংস্কার, এখন ধরেন একটা ভোট হলো, ভোট হলে নতুন একটা দল ক্ষমতায় বসলো, আবার তাদের কাছে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল জ্বালাও পোড়াও করে আমাদের সংস্কারের দাবি তুলতে হবে। আর এই সরকার যদি সংস্কারগুলো করে দেয় নিরপেক্ষ সরকার হিসেবে, সেক্ষেত্রে আমাদের কাজগুলো সমাধান হয়ে গেল, আমাদের কোনো দলের কাছে দাবি করা লাগলো না। আমার একটা প্রশ্ন জানতে চাও আপনার কাছ থেকে, আপনারা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ, সংবিধান পরিবর্তন এবং আরো কয়েকটি সংস্কারের যে বিষয়গুলো এসছে, এগুলো নিয়ে যে আন্দোলন করেছিলেন হঠাৎ করে থেমে গেছেন, পাশাপাশি আওয়ামী লীগকে বা ফ্যাসিস্টদের অনুসারীদের রাজনৈতিকভাবে নিষিদ্ধের যে দাবি উঠেছিল, সেই বিষয়গুলো হঠাৎ করে থেমে গেছে। এর নেপথ্যে আসলে কারণটা কি? এগুলো কিন্তু জনগণের দাবি ছিল। দেখুন, আপনাকে একটু খুব প্রথমে আমি এমন একটি কথা বলেছি, এই বিষয়টির এই লাইনটির তাৎপর্য অনেক বেশি। এই বাংলাদেশকে আমরা যেই জায়গায় প্রত্যাশা করি, বাংলাদেশকে নিয়ে আমরা যেই স্বপ্ন দেখি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তাদের সদিচ্ছা না দেখায়, সহযোগিতা না করে, 10টা অন্তর্বর্তীকালীন সরকার, 10,000 সমন্বয়ক একসাথে মিলে বাংলাদেশকে সেই প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি একসাথে হয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দলের সাথে একাধিকবার বসার চেষ্টা করেছে। কোন ইস্যুতে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ইস্যুতে, সংবিধান সংস্কার এবং পুনর্লিখনের ইস্যুতে। আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে সরাসরি এই জায়গায়
এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের কথাটি এসেছে যে এই সময় তারা বিভিন্ন এই জায়গায় যদি এরকম কিছু হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যদি অপসারণ হয়, এই জায়গায় তারা একটি সংকট দেখছে। তারা তাদের জায়গা থেকে, আমাদের কথা হচ্ছে আমরা অপসারণ চাই, আপনি আমাদেরকে এই রোড ম্যাপ দিন, আপনি কিভাবে আমরা অপসারণ করব। আমাদের ডিসকাশন হতে পারে এটি নিয়ে যে কিভাবে আমরা অপসারণ করব, আমরা কোন অপসারণ করার পর কোন প্রক্রিয়া আরেকজনকে নিয়ে আসব, আমরা কাকে নিয়ে আসব। আমাদের এই তিনটি বিষয় নিয়ে ডিসকাশন হতে পারে, কিন্তু আমাদের ডিসকাশন নিয়ে এটি নিয়ে কেন হবে যে আমরা তাকে অপসারণ করব কি করব না। আমরা একজন ফ্যাসিস্টের দোসরকে কেন ওই রাষ্ট্রপতি পদে রাখবো। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে আমাদের এটি নিয়ে আলোচনা করতে হয় আসলে যে আমরা তাকে অপসারণ করব কি করব না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের এই দাবি থেকে সরে আসি। রাজনৈতিক দলগুলোর সাথে আগে যে আলোচনা, এই আলোচনাটি আমরা যে করছিলাম এটি মিডিয়া আসছিল, এখন আমরা এই আলোচনাটি চালিয়ে যাচ্ছি আমাদের পিছন থেকে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওই পদে রেখে আসলে একটি নির্বাচনে যাওয়া, স্বপ্ন দেখা। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই অভ্যুত্থানের পরে, এই 24-এর অভ্যুত্থানের স্পিরিটের পরে এরকম একটি যে নির্বাচন হবে, সেই নির্বাচন যদি ওই চুপ্পু রাষ্ট্রপতি পদে থেকে হয়, আমার মনে হয় এই নির্বাচনটি আসলে আমাদের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয়। এই নির্বাচনটিকে যেই জায়গা আমরা দেখতে চাই সেই জায়গায় নির্বাচনটি হয় না। এবং এই সংবিধান, এই সংবিধান কোন সংবিধান, এই সংবিধান কবে রচিত হয়েছে, কার দ্বারা রচিত হয়েছে, কিভাবে রচিত হয়েছে। এই সংবিধান কি 1972-এর পর থেকে আজকে পর্যন্ত আমাকে একটি জনগণের সরকার দিতে পেরেছে? যেই এসেছে সেই ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেছে। এই সংবিধানে আমার এমন অনেক অনুচ্ছেদ এরকম রয়েছে যেই অনুচ্ছেদগুলো ইটসেলফ আমার একটি সরকারকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করে। সেই জায়গায় সংবিধান পুনর্লিখনের যে দাবিটি, সেই দাবিতে আমরা স্টিল অনড় রয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে এই আলোচনাটি এখনো চালিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন এই গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে এই কাজগুলো করে যাচ্ছে, তখন যেটি হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্য দিয়ে এমন কিছু বিষয় তৈরি হচ্ছে বা আসছে যেই বিষয়গুলো আসলে আমাদেরকে ওই মুহূর্তে বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে এবং এই বিষয়গুলো কিছুটা পিছনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটি আমাদের অস্বীকার করতে বিন্দুমাত্র দ্বিমত নেই যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যতটুকু আমরা স্থিতিশীলতা প্রত্যাশা করি ততটুকু নেই। সেই জায়গায় যখন অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বেশি ফোকাসটি দিতে হয়, তখন এই বিষয়গুলো কিছুটা পিছনে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বারবার আলোচনায় বসতে হয় কিভাবে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিটি কমানো যায়, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো অ্যাক্টিভলি কাজ করতে পারে, সেই জায়গায় যখন আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলার চেষ্টা করি আমাদের ওই দায়িত্ববোধের জায়গা থেকে, তখন এই বিষয়টি, এই যে চুপকে অপসারণ কিংবা এই যে সংবিধান পুনর্লিখন, এই বিষয়গুলো আলোচনায় কিছুটা পিছিয়ে যায়, মিডিয়ার ফোকাস থেকে কিছুটা পিছিয়ে যায়। কিন্তু আপনাকে একটা জিনিস নিশ্চিত করতে চাই, আমরা এই দাবি থেকে সরে আসিনি। এবং দিন শেষে যদি এই দাবিটি কোনো একটি নির্দিষ্ট স্টেক হোল্ডারের কারণে আমাদের জায়গা থেকে পূরণ করতে আমরা দেখি যে জনগণের যে চাওয়াটি ছিল চুপ্পুর অপসারণ, সংবিধান পুনর্লিখন, এটি পালন করতে আমাদের জায়গা থেকে একটি ব্যর্থতার দিকে যায়, আমরা সরাসরি জনগণের সামনে এটি তুলে ধরবো যে কারা এটিতে সবচেয়ে বেশি বাধা দিয়েছে, কাদের কারণে জনগণের এই মনের দাবিটি পূরণ হয়নি। দেশে কবে নির্বাচন হতে পারে? আমরা গতকালকে দেখলাম টেলিভিশন থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে 4 বছরের একটা টাইম লাইন বা টাইম ফ্রেম বলা হয়েছে। আবার পরক্ষণে দেখলাম যে উপদেষ্টার যিনি প্রেস সচিব এটার ব্যাখ্যা দিয়েছেন যে আসলে 4 বছরের কথা তিনি এই ক্ষেত্রে এখানে এভাবে বলেননি, এটা ভুলভাবে প্রকাশ করা হয়েছে। কবে নির্বাচন হতে পারে? আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো, আসছে নির্বাচনে ছাত্রদের কোনো দল থাকবে কিনা? দুটো মিলে একটা কমনলি উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে যে আমি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি, তার কথাটি এরকম ছিল যে যেহেতু এখন আমাদের অ্যাকচুয়ালি শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকার 5 বছর অন্তত থাকতো, এরপরে সেই সরকারের এখন প্রায় 4 বছর মতো সময় থাকতো। সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এই সময়টি অবশ্যই 4 বছরের কম হবে এবং
এই সময়টি আরো কমও হতে পারে, এরকম ছিল তার জায়গা থেকে তার কথাটি। এই সময়টি 4 বছর ছিলই না। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে এই সময়টি 4-5 বছর আসলে একটি বেশি সময়। আবার একই সাথে এই যে 6 মাসের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে গল্প দেওয়া হচ্ছে, নির্দিষ্ট 1 বছরের গল্প দেওয়া হচ্ছে, এটি অনেক কম সময়। একটা দেশের এত সংস্কার 1 বছর, এটা একদম অপ্রত্যাশিত। এটা শুধু আমি সামনে নির্বাচনকে রেখে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি, সামগ্রিক সকল কিছুকে পিছনে রেখে, একপাশে রেখে, পাশ কাটিয়ে রেখে, ক্ষমতাকে সামনে রেখে আমি কথা বলছি দেখেই আমি 6 মাস 1 বছরের কথাগুলো বলতে পারছি। এবং আমি আমার জায়গা থেকে আরেকটি জিনিস মনে করি, সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি, উনারা যে 4 বছরে অনেকে কথা বলছে বা মিডিয়ায় যে আসছে, 4 বছরে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের তুলনামূলক কম সহযোগিতা কিংবা অসহযোগিতার কারণে যতটুকু সংস্কার করবে, সেই একই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, একই সংস্কার 2-2.5 বছরে করে ফেলতে পারে। তো আল্টিমেটলি আমার রাজনৈতিক দলগুলোর তো এক্ষেত্রে সহযোগিতাটি প্রয়োজন। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মেসেজ দিতে চাই। আপনারা যদি জনগণের জন্য, জনগণ যেভাবে প্রত্যাশা করে, এই অভ্যুত্থানের স্পিরিট যা চায়, সেই কাজগুলো আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে পারেন এবং সেটি দৃশ্যমান হয়, জনগণ আপনাদেরকে টাইম ফ্রেমে বেঁধে রাখবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করে। আপনারা যদি সেগুলো প্রত্যাশার পূরণ করতে পারেন, জনগণ আপনাদেরকে টাইম ফ্রেমে বেঁধে রাখবে না। জনগণ, নির্বাচন জনগণের কাছে প্রধান জিনিস নয়, প্রধান লক্ষ্য নয়। জনগণের কাছে প্রধান লক্ষ্য হচ্ছে এই দেশের করাপ্টেড সিস্টেম গুলোর সংস্কার। জনগণের কাছে প্রধান চাওয়া হচ্ছে এই যে নোংরা সিন্ডিকেট কালপ্রিট গুলো যে রাষ্ট্রটিকে গ্রাস করে ফেলেছিল, সেগুলো থেকে রাষ্ট্রকে বের করে নিয়ে এসে সেই শেকড়গুলো উপড়ে ফেলে জনগণের সেবাটি নিশ্চিত করা, জনগণের অধিকারগুলো নিশ্চিত করা। এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরো অ্যাক্টিভলি এই দায়িত্বটি পালন করতে হবে। তাহলেই আমাদের জায়গা থেকে মনে হয় যে জনগণের জায়গা থেকে এই প্রশ্নটি আর আসবেই না যে নির্বাচন কবে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই যে এই অভ্যুত্থানের যে শক্তি, ছাত্র জনতার নতুন যে ঐক্যবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তির সম্মেলনে বাংলাদেশে জনগণের চাহিদার প্রেক্ষিতে অবশ্যই একটি নয়, এক বা একাধিক রাজনৈতিক দল আসা উচিত। বাংলাদেশ এখন আর আসলে -1 -2 ফর্মুলা ডিমান্ডই করে না। এটি বাংলাদেশের ডিমান্ডই নয়। বাংলাদেশের ডিমান্ড হচ্ছে +1+2 ফর্মুলা। এই মুহূর্তে যা আছে তার সাথে আরো +1+2। রাজনৈতিক দুইটি দলের কিছু নেতা কর্মীদের মধ্যে আমরা এতদিন দেখেছি ডিল হয়েছে, একবার এক দল ক্ষমতায় এসেছে, একবার আরেক দল ক্ষমতায় এসেছে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি তারা জানতোই যে এবার এই ক্ষমতায় আসবে, যদি ফেয়ার ইলেকশন হয় আরেকবার আরেকটি ক্ষমতায় আসবে। সো আলটিমেটলি দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা, এই জায়গায় যে তাদের জায়গা থেকে আরো আর্চ ফিল করা, সেটি তুলনামূলক যতটা প্রত্যাশা করেছিল বাংলাদেশ, ততটা কিন্তু হয়নি। যখন এই জায়গায় দলের সংখ্যা বাড়বে, তখন এই জায়গায় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে। দুইটা দলের মধ্যে এই ডিল বা নেগোসিয়েশন যতটা সহজ, 4টা একই পর্যায়ের বড় দলের মধ্যে এটা ততটা সহজ নয়। সেই জায়গা থেকে আমরা মনে করি তখন জনগণের জন্য কাজ করার যে তাদের প্রবণতা এবং তাদেরকে বাধ্য হয়ে কাজটি করতে হবে, জনগণের প্রতি তাদের জবাবদিহিতা বাড়বে। এই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এরকম বড় রাজনৈতিক দল আসলে 2টির জায়গায় 4টি হওয়া প্রয়োজন। এবং এটি 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের একটি ডিমান্ড, যে যারা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ওই সাহস নিয়ে জীবন বাজি রেখে দেশের জন্য রাজপথে নামতে পারে, জীবন পরিবারের সবকিছু মায়া ত্যাগ করে, এইরকম দেশপ্রেমী অকুতভয় সাহসী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসা উচিত, যারা আগামীর বাংলাদেশের নেতৃত্বের কথা চিন্তা করবে, যারা আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। কিন্তু এটা তো বললেন না যে আপনাদের ছাত্রদের কোনো দল আসছে কিনা, এই নির্বাচনে থাকছে কিনা, এটার একটা ইঙ্গিত দিয়ে যান। দেখুন, আমি আপনাকে কিন্তু এটা বলেছি যে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা সম্পৃক্ত ছিল, এই অভ্যুত্থানকে যারা ধারণ করে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নেমেছিল, এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা, আন্দোলনে অংশগ্রহণ করা, জীবন বাজি রাখা ছাত্র জনতার সমন্বয়ে
বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত, যারা অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা তো এটির একটি অংশ। এই দল বা এই গোষ্ঠীর এই মানুষগুলোর আমরা একটি অংশ। এই মানুষগুলোর সমন্বয়ে যদি একটি রাজনৈতিক দল হয়, আমাদের যাদের এই রাজনীতিতে দেশের এবং দেশের মানুষের জন্য থাকার ইচ্ছা বা আগ্রহটি রয়েছে, তারা এই জায়গায় অবশ্যই অংশগ্রহণ করবে। যাদের ইচ্ছা রয়েছে রাজনীতিতে নয় অন্য জায়গায় দেশের জন্য কাজ করবে, হতে পারে গবেষণায়, শিক্ষায়, অন্যান্য ক্ষেত্রে তারা সেই জায়গায় কাজ করবে। কিন্তু আমাদের যাদের আগ্রহ রয়েছে, আমরা যেন এইরকম রাজনৈতিক একটি প্ল্যাটফর্মে থেকে এই কাজটি করতে পারি, তাদেরকে নিয়ে অবশ্যই এরকম একটি প্ল্যাটফর্ম আমরা আমাদের জায়গা থেকে মনে করি থাকার প্রয়োজন রয়েছে। ছোট ছোট দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানবো। প্রথম প্রশ্নটা হলো, ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, এর দায় কি ছাত্ররা নেবে কিনা? আর দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হলো, আমাদের যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা যে অবস্থায় সরকার পরিচালনা করছে এক গ্রুপ, অন্য গ্রুপ চাইছে নির্বাচন। আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে সরকারকে অসহযোগিতা করা হচ্ছে, আবার বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা হচ্ছে না। এর মধ্যে ভারত বাংলাদেশের ব্যাপারে খুব ক্ষোভে আছে, কারণ পাকিস্তানের জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের ছাত্ররা পড়ার অনুমতি পেয়েছে, 15 সালে বোধহয় এটা বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের এই মানে ভারতকে আউট করে পাকিস্তানকে ইন করার একটা প্রক্রিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে আমাদের যে উপদেষ্টা মন্ডলী বসে আছে, এদের মধ্যেও আবার বলা হচ্ছে যে ভারত ঘেঁষা একটা বড় গ্রুপ আছে। সবকিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল প্রায়োরিটিটা কোথায়? একদিকে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচারের বিষয়ে, আবার দেখছি যে বিএনপি সর্বাধিক কথা বলেছে আওয়ামী লীগের বিচার করবে, তারা সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নিষেধাজ্ঞাও চায় না, আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলছে না। আসলে ইউনূস সরকার হাঁটবে কোন দিকে বলেন তো? প্রথম কথা হচ্ছে, যে খুনি হাসিনা প্রায় 2000 মানুষকে খুন করে, যে ক্ষমতা পিপাসু হাসিনা অর্ধলক্ষ এই দেশের ছাত্র জনতাকে রক্তাক্ত করে অবশেষে তার পতন হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাকে যখন ভারতের মতো একটি দেশ আশ্রয় দেয়, তখন এই বিষয়টি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে জায়গা সেটিকে প্রশ্নবিদ্ধ করে। তখন এই বিষয়টি ভারতের যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান, এই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি ভারত শুধু দক্ষিণ এশিয়ার নয়, পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ। এবং আমরা এটিও মনে করি এরকম একটি গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রনীতি কোনোদিন একটি দেশের একটি দলের উপরে নির্ভর করে না। এটি ওই দেশের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা। আমরা মনে করি ভারতে কোন দল ক্ষমতায় আসছে সেটির উপরে নির্ভর করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বা পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত না। যদি এটি হয়, ভারতের মতো একটি বড় দেশের এটি একটি দুর্বলতা। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের যেই দলই ক্ষমতায় আসুক না কেন, ভারতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ রাষ্ট্র, ভারত রাষ্ট্রের মধ্যে পররাষ্ট্রনীতি হবে দুইটি রাষ্ট্রের ভিত্তিতে, দুইটি রাষ্ট্রের স্বার্থের ভিত্তিতে। সেই জায়গায় এই খুনি স্বৈরাচারী হাসিনাকে যখন ভারত আশ্রয় দেয়, তখন বাংলাদেশের স্বার্থে বা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যে অবস্থান সেটি অটোমেটিক সেই জায়গাটিতে প্রশ্নবিদ্ধ হয়, প্রথমত। দ্বিতীয়ত, বাংলাদেশের কোন দেশের সাথে সম্পর্ক কেমন হবে, এই সম্পর্কটি কোন নীতির ভিত্তিতে হবে, এই পররাষ্ট্রনীতির যে রুলস এন্ড রেগুলেশন, এই পররাষ্ট্রনীতির যে এজেন্ডা কিংবা নীতি, এগুলো কি হবে, এগুলো অন্য কোনো দেশ নির্ধারণ করে দিবে না। যদি নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করে, আমরা মনে করব সেই দেশে সেটি ক্ষমতার অপব্যবহার, সেটি ক্ষমতার নোংরা চর্চা, এবং সেই দেশ সেটি কখনো করতে পারে না। সে যেই দেশে হোক, ভারতই হোক, অন্য যে কোনো দেশে হোক। সেই জায়গায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কার সাথে হবে, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কোন দেশের সাথে হবে, কিভাবে হবে, এটি নির্ধারণ আসলে কোনো একটি নির্দিষ্ট দেশ করতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের স্বার্থ চিন্তা করবে, বাংলাদেশের মানুষের স্বার্থ চিন্তা করবে। সেটিকে যদি কোনো দেশ দমন করার চেষ্টা করে, তারা বাংলাদেশের কাছে সেই সঙ্গটি পাবে না। আবার কোনো একটি দেশের সাথে এই পররাষ্ট্রনীতিতে আমরা যদি আমাদের প্রত্যাশিত স্বার্থগুলো পূরণ হয়, এবং আমরা যদি কোনোভাবে সেই রাষ্ট্রের কাছে চাপ প্রয়োগের দ্বারা বঞ্চিত না হই এবং একপাক্ষিক কোনো ডিল না হয়, আমার দেশের স্বার্থ বজায় থাকে, তাহলে ওই রাষ্ট্রের সাথে আমাদের ডিল হতে তো কোনো সমস্যা নেই।
সেই জায়গা থেকে আমরা মনে করি এই জায়গায় কোনো একটি নির্দিষ্ট দেশের নাখোশ হওয়া বা খুশি হওয়া কোনোদিন আমাদের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করা উচিত না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কার সাথে হবে, কিভাবে হবে, সেটি বাংলাদেশ রাষ্ট্র নির্ধারণ করবে, বাংলাদেশের সরকার নির্ধারণ করবে, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। কালকে শেখ হাসিনা যে একটা তার আরেকটা অডিও ফাঁস হয়েছে, সেখানে তিনি তার নেতাকর্মীদের বলেছেন ইউনূসকে এবং সমন্বয়কারীদের ছাড়বেন না, তাদের ধরে ধরে বিচার করবেন। তাহলে তো আপনাদের ফাঁসি হচ্ছে আগামী শেখ হাসিনার ক্ষমতার আমলে। ফাঁসির গলা, আপনাদের গলায় ফাঁসির রশি। এখন আপনাদের তো যে কোনো ভাবেই বাঁচতে হবে, কিন্তু নেপথ্যে আওয়ামী লীগ আপনাদের ফাঁসির জন্য অপেক্ষা করছে। কি করণীয় এখন আপনাদের জন্য, আর সামনের রাস্তা কোনটা আপনাদের? মানে সবচেয়ে দুঃখের বিষয় কোথায়, 1971 সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্রের পিছনে আওয়ামী লীগ দলটা কিন্তু একটি অবদান আছে। সে অবদান আমরা অস্বীকার করি না। আমরা ওই এক পাক্ষিক এক চোখা নয়, আমরা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এক চোখা এবং বিবেকবোধ বিবর্জিত নয়, যে ভালোটাকে ভালো বলবো না, খারাপটাকে খারাপ বলবো না, কারো যদি সামান্যতম ক্রেডিট থাকে তাকে সেটা দিব না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কোথায়, 71-এর 53 বছর পরে বিগত 16 বছরে আওয়ামী লীগ যে এত অপকর্ম করেছে, বিগত 36 জুলাই আওয়ামী লীগ যে আমার এত ভাই বোনকে খুন করেছে, খুনি শেখ হাসিনার নেতৃত্বে এতজনকে রক্ত ঝরিয়েছে, তাদের জন্য তাদের বিন্দু মাত্র অনুশোচনা নেই। এত বড় একটি রাজনৈতিক দল এত রক্তাক্ত ঘটনা ঘটালো, এতগুলো মানুষকে খুন করলো, তাদের মধ্যে না বিন্দু মাত্র অনুশোচনা নেই। এবং সবচেয়ে লজ্জার বিষয়, তাদের জায়গা থেকে তারা এই কথাটি বলছে যে যারা এই আন্দোলন সমন্বয় করেছে, এখনো সমন্বয়কারী বলতে যাদেরকে চেনে, যারা এখনো আহত হয়ে রাস্তায় কাঁপতাচ্ছে, যারা আহত ওই বেড থেকে সুস্থ হয়ে এখনো ফিরে এসেছে, কিংবা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তাদের সবাইকে তারা ফাঁসির দড়িতে ঝুলাবে, তাদের সবাইকে তারা দেখে নিবে। মানে একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা রাজনৈতিক দলের সর্বোচ্চ নীতি নির্ধারক জায়গাগুলো কতটা নির্লজ্জ হয়, বিবেক বোধহীন হয়, ক্ষমতা পিপাসু হয়, তারা তাদের জায়গাগুলো থেকে এই কথাটুকু বলে। আমার জায়গা থেকে আমি যদি বলি, তাদের জায়গা থেকে তাদের এটি সবচেয়ে, আমি আপনাকে আজকে একটা স্টেটমেন্ট দেই, 1971 সালের ওই খুনের জন্য, ওই গণহত্যার জন্য পাকিস্তানের যদি বাংলাদেশ রাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়া উচিত অফিসিয়ালি, 1924 সালের এই খুনের জন্য, এই গণহত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগের, ব্যক্তি হিসেবে খুনি শেখ হাসিনার পুরো বাংলাদেশ রাষ্ট্রের কাছে, বাংলাদেশের জনগণের কাছে অফিসিয়ালি ক্ষমা চাওয়া উচিত। যতদিন তারা সেটি না চাইবে, ততদিন এই বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকে না, তাদের জায়গা থেকে রাজনীতি করার কোনো প্রকার বিন্দু মাত্র এই বাংলাদেশের মানুষের সুযোগ দেওয়া উচিত নয়। এবং আমি আমার জায়গা থেকে একটি জিনিস শুধু আপনাকে বলি, এই খুনি শেখ হাসিনার নেতৃত্বে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সরকারটি বিগত 16 বছর এই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, এই বাংলাদেশে মানুষের সকল অধিকারকে হরণ করে এই বাংলাদেশকে একটি জায়গা নিয়ে গেছে যেখানে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশে এত মানুষকে খুন করেছে। সেই জায়গায় যদি তাদের বিচার না হয়, সেই জায়গায় যদি তাদের জায়গা থেকে নতুন করে তারা আবার এরকম হুমকি দেয় যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত কিংবা যারা এই সরকারটি পরিচালনা করছে, বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করছে, আমি আপনাকে একটা জিনিস বলি, এই বাংলাদেশে আবার সেকেন্ড রেভলিউশন হবে। এই রেভলিউশন হয়তো 2000-এর জায়গায় 20,000 মানুষ জীবন দিবে, কিন্তু আমি আপনাকে এটি বলি, সেদিন যদি জীবন দেওয়ার জন্য 20 লক্ষ মানুষ নেমেছিল, সেকেন্ড রেভলিউশনে জীবন দেওয়ার জন্য 50 লক্ষ মানুষ নামবে এবং আরো বেশি রক্তাক্তের ঘটনা ঘটবে। কিন্তু এখন ক্ষমা চাওয়ার মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে 20 বছর পরে আওয়ামী লীগের যদি একটি ফিরে আসার সুযোগ সম্ভাবনা থেকেও থাকে, যদি সেকেন্ড রেভলিউশন এই খুনির কিংবা ফ্যাসিস্টদের দোষরদের বিরুদ্ধে হয়, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে শুধুমাত্র তাদের এই অপকর্মের দায়ে, এই গণহত্যার দায়ে। এবং এটি হচ্ছে তাদের জায়গা থেকে সবচেয়ে বড় বিবেকবোধের, পলিটিক্যাল জায়গা থেকে, থিঙ্কিং এর জায়গা থেকে তাদের সবচেয়ে বড় শূন্যতার জায়গা। এবং এটি আমরা আমাদের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে মনে করি, এটি যদি করে, ইতিহাসের বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে আজকে থেকে 500 বছর পরে,
এই ইতিহাসের সবচেয়ে বড় কালপ্রিট হবে খুনি শেখ হাসিনা, এবং সবচেয়ে বড় ধিক্কার জানানো কালপ্রিট। এবং ওই আমরা যখন দেখেছিলাম, আমরা আমাদের জায়গা থেকে ওই অন্যতম একটি যে জার্মানির ক্ষেত্রে দেখেছি, নাৎসিদের যে অবস্থান এখন জার্মানিতে, তাদেরকে যেভাবে চিত্রায়িত করা হয়, আওয়ামী লীগের চিত্রটি হবে এটি। আওয়ামী লীগের অবস্থান হবে একদম তাদের জায়গা থেকে জাহান্নামের একদম সর্বনিম্ন অবস্থায় রাজনৈতিক ভাবে, এবং তারা জনগণের দ্বারা আস্থা করে নিক্ষেপিত হবে। এবং আপনাকে আরেকটি জিনিস, শুধু সর্বশেষ লাইনটি বলি, 5ই অগাস্টের পূর্বে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিলাম। সামনের সেকেন্ড রেভলিউশনে যদি প্রয়োজন হয়, সপরিবারে এই বাংলাদেশের মানুষ সহ আমরা আবার জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি। এতে যে কাউকে যেভাবেই মোকাবেলা করা হোক না কেন, সেটি করার জন্য আবার বুক পেতে দিতে আমাদের বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। আমরা সবসময় সেটির জন্য প্রস্তুত আছি। জীবনের যে মায়া, পরিবার থেকে যে শেষ বিদায় নেয়া, সেটি আমাদের হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, শুনলেন আমাদের সবার প্রিয় সার্জিস আলমের বক্তব্যগুলো। আমরা এই অনুষ্ঠানে আর কোনো অতিথি রাখিনি এই কারণেই যে সার্জিসের এই কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং আমি চেয়েছিলাম ছাত্রদের চোখে আমাদের নতুন বাংলাদেশ কেমন হবে এটা বোঝার জন্য। এবং তার উত্তরে আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন, তিনি একদম স্পষ্ট প্রত্যেকটা বিষয়ে খোলা মনে কথা বলেছেন এবং আপনারা প্রতিটা উত্তর জেনেছেন। সার্জিস, আমরা এখন বিদায় নিতে চাই। যদি আপনি কোনো শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে, তারপর আমরা বিদায় নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে পুরো বাংলাদেশের মানুষকে, যারা 24-এর অভ্যুত্থানে রাজপথে নেমেছেন কিংবা আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা বিদায় নেব। বিদায়ের সময় একদম সংক্ষিপ্ত একটা কথা বলবো। অনেক রক্তের বিনিময়ে যেমন 71-এর স্বাধীনতা পেয়েছি, সেটা আমরা রক্ষা করতে পারিনি। রক্ষা করতে পারিনি বলেই 24-এ এসে আমাদেরকে আবারও রক্ত দিতে হয়েছে। বাংলাদেশিরা আর কতকাল এভাবে রক্ত দেবে? কতকাল তারা পঙ্গু হাসপাতালে একটা পায়ের জন্য কাঁদবে? চোখ হারিয়ে কেন আমাদের ভাইরা কালো চশমা পরবে? একটা সুন্দর পৃথিবী দেখার স্বপ্নে যে ভাইরা এই আন্দোলনে নেমেছিল রাজপথে, আজ তারা পৃথিবীটা দেখছে না, প্রিয় মাকে দেখতে পাচ্ছে না অন্ধত্বের কারণে। আমরা চাই না আর কোনো আন্দোলনে আমাদের ভাইদের রক্ত ঝরুক, পা হারাক, চোখ হারাক। আমরা চাই না এই আন্দোলনে আর কোনো মা তার সন্তানকে হারাক। একটা সুন্দর বাংলাদেশ গড়ার এখনই সময় এসছে। ছাত্র জনতা যে স্বপ্ন দেখাচ্ছে, ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দিয়ে বিজয় এনে দিয়েছে, এটাকে আর ধ্বংস করতে দেয়া যাবে না, কোনোভাবেই নয়। আসুন, যে কোনো ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করব, যে কোনো ষড়যন্ত্রকারীকে আমরা মোকাবেলা করব, আর রক্ত দিতে চাই না। এবার দেশ গড়ার পালা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।